আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে অন্য মঞ্চের এই আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আপনাদের খুবই পরিচিত এবং আমাদের শুক্রবারের নিয়মিত আলোচক জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, একটা প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা আসলে করতেই চাই। এটা হলো গতকালকে আমরা কালের কণ্ঠে একটা নিউজ দেখলাম। ওনারা পুরো এক পেজ জুড়ে এই নিউজটা করেছেন। সেটা হলো ডক্টর ইউনূসের যত কর্মকাণ্ড, এবং তারা যে জিনিসটা দেখাতে চেয়েছেন যে উনি 18 মাস দায়িত্বে থাকলেও উনি মূলত নিজের স্বার্থগুলি ছাড়া আর কোনো কিছুর ব্যাপারে উনি অতটা সিরিয়াস ছিলেন না, আমি যতটুকু বুঝেছি আর কি। আর অনেক এটা নানা ভাবে নানা রিপোর্টের মাধ্যমে এটাকে ওনারা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। আমি এর মধ্যে এটাও দেখেছি যে বাইরে থাকা, দেশের বাইরে থাকা কিছু সাংবাদিক এই রিপোর্টগুলিকে খুবই এলোমেলো এবং খুবই গুরুত্বহীন রিপোর্ট হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। তো আপনি নিজেও একটা পোস্ট দিয়েছেন এবং আপনি আমার ধারণা রিপোর্টগুলো দেখেছেন মোটামুটি। আপনি নিজেও ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ক্লাস করান, ইউনিভার্সিটিতে সাংবাদিকতার ছাত্র ছিলেন, এখন শিক্ষক হয়েছেন। সব মিলিয়ে আপনার দুটো প্রশ্ন আপনার কাছে। এক নম্বর প্রশ্ন হলো যে এটা রিপোর্ট হিসেবে কেমন ছিল। 2 নম্বর প্রশ্ন হলো ডক্টর ইউনূসের এই 18 মাসের শাসনকালকে এই রিপোর্টের বাইরে থেকে হলো আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। কে কি বলেছে সেই প্রসঙ্গে না যাই, এটা নিয়ে আজকে সারাদিনই পর্যালোচনা। আজকে মানে আজকে 2 দিন ধরেই পর্যালোচনা বলতে হবে ডক্টর ইউনূসের কে নিয়ে তারা যে রিপোর্টটা করলো। কিন্তু আপনি যদি খেয়াল করেন, এটা কিন্তু নতুন কিছু না। তারা যে পয়েন্টগুলো এখানে তুলে এনেছে সেগুলো কিন্তু দীর্ঘদিন থেকে ইউনূস যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এগুলা আলোচনা হয়েছে। আমি করেছি, আপনি করেছেন, অনেকেই করেছে, আমার আজিজ ভাই করেছে। আমার মনে হয় যে এটা ব্যাপক আলোচিত। কিন্তু কালের কণ্ঠ যে কাজটা করেছে সেটা একটা কম্পাইল করে এনেছে। তারা একটা বড় একটা স্পেস দিয়েছে আজকে, তাতে করে এটাকে এবার নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এবং তখন হয়তো কেউ রিপোর্ট করেনি, এমনি আলোচনা হয়েছে, কথায় কথায় আলোচনা হয়েছে বা সিঙ্গেল সিঙ্গেল রিপোর্ট হয়েছে। সেখানে জাস্ট সারফেস নিউজটা তুলে ধরেছে। এখানে তার ক্রিটিসাইজ ভঙ্গিতে আসছে যে সে যে একটা মানে স্বার্থবাদী এবং একটা লোভী মানুষ, এবং যে এখন যেটা সবচেয়ে বেশি প্রচলিত যেটা আছে বিশ্ব বাটপার, সেই জিনিসটা এখানে একটা কম্পাইলনেস এর মধ্যে ফুটে উঠেছে। এবং যারা সমালোচনা করছে আম, এই এই রিপোর্টের, মনে করেন বেশিরভাগই এটা প্রশংসা করছে। 2-4 জন যাদের আপনি সমালোচনা করছেন তারা কিন্তু এটা বলছে না যে ইউনূস সহি, তারাও বলছে না ইউনূস সহি। তারা যেটা বলছে যে কালের কণ্ঠ এই রিপোর্ট যে করলো, এটা এমন কোনো মানে আবিষ্কার না আর কি, সেই জিনিসটাই বলছে। আমি নিজেও সেটা বলতে চাই যে কালের কণ্ঠ বিশেষ কোনো আবিষ্কার করে নাই। কালের কণ্ঠ যা সত্য সেটাকে কম্পাইল করেছে, এবং ইউনূসের ক্ষমতা গ্রহণের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর করেছে এটাকে। এবং এটা ব্যাপক কাভারেজ পেয়েছে এবং আলোচনা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে যে কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমি যদি সংক্ষেপে যদি একটা বলি, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় যেটা সে অনুমোদন দিয়েছে, বাকি বিশ্ববিদ্যালয়গুলোর কোনো খবর নাই। এবং আমি যতদূর জানি যে তার এই বিশ্ববিদ্যালয় নিয়ে এখন আবার তদন্ত হচ্ছে, এটা স্থগিত হওয়ার পথে। এবং আরেকটা জিনিস হচ্ছে, গ্রামীণের 2 প্রতিষ্ঠানকে উনি ই ওয়ালেট দিয়েছেন এবং একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছেন। এবং শপথের আগে এবং শ্রম আইনে দণ্ডপ্রাপ্ত মামলাগুলো খালাস করেছেন, এবং 7টা মামলা খালাস করেছেন। কত বড় বেহায়া বাটপার, চিন্তা করে দেখেন। নিজে ক্ষমতায় গিয়ে নিজে 7টা মামলা করে দিয়েছে, আর মানুষকে দিনের পর দিন মামলা দিয়ে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়ে 1,000 কোটি টাকা এখানে লস করেছেন। তারা বলছে যে প্রতি বছরে 2,000 কোটি টাকা তারা, 200 কোটি টাকা তারা কর দিত। এখন সেটা 5 বছর যদি চিন্তা করা হয়, সরকার 1,000 কোটি টাকা এখানে লসের সম্মুখীন হবে। এবং গ্রামীণ কল্যাণ ট্রাস্ট, যেটা 1,043 কোটি টাকা আপনার কর ছিল, সেটাকে দেন দরবার করে সে মানে 6,666 কোটি টাকা বানিয়েছিল। সেটাও আবার ক্ষমতায় বসে ওইটাকে মাফ করে দিয়েছে।
মানে কি বলবেন, এগুলা বেহায়া, বেহায়ার থেকেও বেহায়া, এর মতো বেহায়া আর কেউ বাংলাদেশে কখনো ক্ষমতা এসছে এটা কেউ দেখে নাই। তো এত কিছুর পরে যখন এই রিপোর্ট গুলো একসঙ্গে কম্পাইল করে দিচ্ছে সেই জন্য আলোচনা হয়েছে। এবং তো স্বাধীন মালিকের একটা কমেন্ট দেখলাম, উনি সংবিধানের দিয়ে কোটেশন দিয়ে বলছে যে ক্ষমতায় থাকা কালে যে এই ধরনের যে ছাত্র সংশ্লিষ্ট জিনিসগুলো করে সেটা যে কিভাবে এটা অন্যায় হয় এবং এটা এই জন্য তার সাজা হওয়া উচিত। এবং আমার মনে হয় আজকে আজকে না হয় সাজা হবে না, সে যদি বেঁচে থাকে, এই সরকার পরিবর্তনের পরে যদি অন্য কোনো সরকার আসে, একদিন না একদিন তার বিচার হবে। 111-এর বিচার কি হবে কেউ আমরা চিন্তা করেছিলাম? এখন হচ্ছে না, কত বছর পরের ঘটনা। Right. ইউনূসও সেরকম ভাবে এই বিচারের সম্মুখীন হতেই হবে। জি, আসলে এটাই আমরাও এটা দেখেছি যে মানে আসলে সময়টা ইম্পর্টেন্ট, কিন্তু ঘটনার বিচার হবেই। যদি কেউ ভাবে যে আমি করলাম, আমি পার পেয়ে গেলাম, এটা আসলে কেউ পার পায় না। অনেকে ভাবে হয়তো এই সময় আর কোনো শেষ নেই, এরা আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, আমরা তো এটা দেখছি। তাকে তো আপনি খেয়াল করে দেন, তাকে কিন্তু সাংবাদিকরা এই ব্যাপারে কোশ্চেন করারই সুযোগ পায় নাই। জীবনে সে সাংবাদিক সম্মেলনেই যায় নাই। বাংলাদেশের ইতিহাসে এটা নাই যে কোনো সরকার প্রধান ক্ষমতায় বসে সাংবাদিকদের মুখোমুখি হন নাই। এই বাটপার শুধুমাত্র কোনো সাংবাদিকদের মুখোমুখি হন নাই, কোনো সংবাদ সম্মেলনে যান নাই। ছাপোষা দুই একটা মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছে, আবর্জনা ছিল ওগুলো, ওগুলো কোনো পড়ার যোগ্য ছিল না। নুরুল কবির ভাইয়ের ইন্টারভিউটা তবু পড়তে পেরেছিলাম, বাকিগুলো তো আবর্জনায় ভরা ছিল। তো এরকম একটা পরিস্থিতি সে কেন মুখোমুখি হয় না? কারণ এগুলো কোশ্চেন উঠতে পারতো। এরশাদের মতো ক্ষমতাবান ব্যক্তি, জেনারেল একজন, তাকেও কিন্তু কোশ্চেন করা গিয়েছে। এই যে প্রেসিডেন্ট সাহেব, আপনার কবিতা কেন প্রথম পাতায় ছাপা হয়, কোন যোগ্যতায়? কটা হয়েছিল? Right. সেই জন্য সাংবাদিক মানে হয়েছিল, মানে এটা কি বলে, বদলির সম্মুখীন হয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়েছিল, চাকরি খাওয়ার অবস্থা হয়েছিল। এই বাটপার তো সাংবাদিকদের মুখোমুখি হয় নাই, এক ডাস্টবিনকে দিয়ে দিয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য, আর কাউকে না। সে নিজে মুখোমুখি হতে পারে নাই। আচ্ছা, একটা কথা অনেকে বলে, আপনি যদি একটু ছোট করে বলেন, যে ইউনূসের সমালোচনা, ইউনূস সরকারের সমালোচনা, তাদের কাজের সমালোচনা বিভিন্ন সময় উনি ক্ষমতা থাকলেন, আমরা অনেকেই করেছি, আপনিও করেছেন, আমিও করেছি। কিন্তু আপনি জেল থেকে বের হওয়ার পর আপনার সমালোচনা যেন একটু বেশি তীব্র হয়ে গেছে ওনার ব্যাপারে। এটা কি আপনি আমি ব্যক্তিগতভাবে জানি না আক্রান্ত আপনারা হয়েছেন এই জন্য? আমি জেলে থাকতে আপনারা 3 মাস কোনো সমালোচনা করেন নাই বোধহয়, চুপ করেছিলেন। এই জন্য আমি বের হওয়ার পর আবার মনে হচ্ছে যে আমি বেশি করছি। আর কিন্তু আপনি যদি ধারাবাহিক ভাবে দেখেন, সেটা আগেও যা করেছি এখনো তা করছি। তখনও প্রশ্ন তুলেছি যে তুমি যে বাড়িটা ভেঙেছো, বঙ্গবন্ধুর বাড়ি, সে বাড়ির প্রেক্ষিতে আরেকটা বাড়ি, তোমার বাড়িও ভাঙা হবে। তুমি যে প্রধানমন্ত্রীর কার্যালয়টাকে বানিয়ে একটা জাদুঘর বানিয়েছো, এখন প্রধানমন্ত্রীর কার্যালয় কোথা থেকে পাবে? হয়তো কোনো একবার কোনো এক সরকার আসলে যদি প্রথম যদি কেউ কোনোটা উইথড্র করে, তাহলে সেই জাদুঘরকে করবে। সেই জাদুঘর তো এখনো চালুই হয়নি। যাই হোক, এগুলো হচ্ছে আপেক্ষিক ভাবে মনে হচ্ছে আপনার, বা অন্যেরও মনে হতে পারে যে সমালোচনা করছে। সমালোচনা করবো না কেন? সমালোচনা করার তো অধিকার দিয়ে গেছিল, সমালোচনা করার কারণে জেলে নিয়ে গেছে। এখন তো তার ক্ষমতাও নাই, এখন তাকে কেন প্রশ্ন করতে পারবো না? আবার যদি আমি যদি এমন সব সমালোচনা করছি যেটা মিথ্যা, তাহলে আইনের আশ্রয় নিতে পারে। সে জন্য তো তার সুযোগ রয়ে গেছে। আচ্ছা, ইউনূস সরকার চলে গেছে, চলে যাওয়ার পর আমরা একটা সংসদ পেয়েছি। আমরা ভেবেছিলাম সংসদটা খুব ভাইব্রেন্ট হবে, কিন্তু সংসদে আসলে এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। এই উত্তেজনা কতটুকু প্রত্যাশিত বুঝতে পারছি না, কারণ আজকে দেখলাম যে রুবিন ফারহানা খুবই আলোচিত একজন সংসদ সদস্য, যিনি স্বতন্ত্র হিসেবে একজন নারী হিসেবে উনি মানে সংগ্রাম করে এবং লড়াই করে জিতেছেন। তিনি আজকে অত্যন্ত মানে যে কথাটা বললেন আমার কাছে অত্যন্ত করুণী মনে হয়েছে। উনি বললেন যে ওনাদের একজন সহকর্মী, একজন সংসদ সদস্য জামাত ইসলামের, তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজে বেশ কুৎসিত কথাবার্তা বলেছেন, এবং উনি এই জন্য স্পিকারের কাছে বিচার চাইছেন। তো এই বিচার কি স্পিকার তো করবে, নিশ্চয়ই জনগণেরও তো নিশ্চয়ই ব্যাপার আছে, একটা ব্যাপার। এটা না, এটাকে আপনি জনগণ এই তো যে জনগণ তো ছি ছি করছে। আমি আমি নিজে ওই ভিডিওটা দেখেছি। এত নোংরা, এত কদর্য। এবং শুধু যে উনি নারীদেরকে বলছেন তা তো না, তার পাশে পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে, পুরুষ সদস্যদের নিয়েও বলছে।
এত নোংরা ভাষায় আমি মনে হয় কোনো সংসদ সদস্যকে দেখিনি এভাবে তার সহকর্মীদের নিয়ে কথা বলে। আরেকজন সংসদ সদস্য আজকে দেখলাম উনিও, ওনার নাম কি জানি, হামজা জাতীয় কোনো একটা, এটা তো আমির হামজা, হানজালা হানজালা আরেকটা, হ্যাঁ, হানজালা। হানজালা, হানজালা, রাইট। ওই ভদ্রলোক বললেন যে তাকে জঙ্গি বলছে। দেখেন, উনাকে জঙ্গি বলছে, এটাও এটাও কিন্তু উচিত হয় নাই, কিন্তু সেটা আবার জনগণ বলছে, সেটা তো তার কোনো সংসদ সদস্য বলে নাই। তো উনি যাচ্ছিলেন, লোকজন বলছে যে এই তো জঙ্গি যায়। তো এটা উচিত হয় নাই যে বলে, যেই বলুক, কিন্তু সে তো জনগণ, জনপ্রতিনিধি, তো কোনো বলে নাই যে আপনাকে, জনগণ রাস্তায় বের হলে আপনাকে অনেকে অনেক কথা বলতেই পারে। আপনি সেরকম যদি, আপনার গেট আপ যদি সেরকম হয়ে থাকে। যাই হোক, আমরা গেট আপ নিয়ে কথা না বলি, মানুষের মানে চেহারা সুরত নিয়ে কথা না বলি, যেটা আমির হামজা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেই আহ, যে এমপিরা এগুলো কথা বলছেন, যে যে ব্যক্তিটা যে ইয়েটা হানজালা যেটা বললেন যে আমাকে এটা বলেছে, কিন্তু ওই সংসদে তো আরেকজন সংসদ সদস্যকে বলা হয়েছে মুরতাদ। এটা নিয়ে এই হানজালা সাহেব কিছু বলছেন কিনা সে তো বলেন নাই। তো যেখানে সংসদ সদস্য ইয়েতে বসে মানে একজন সংসদ সদস্যকে বলতেছে যে মুরতাদ, সেটা নিয়ে কথা বলেন না, দূরের থেকে কোন সদস্য, কোন জনগণের জন মানে কোন এক লোক কি বললো সেটাকে গুরুত্ব দিয়েছেন। আর রুমিন যেটা বলেছে, সেটা তো আমার মনে হয় যে ওনার বিচার পাওয়া উচিত। কারণ এত নোংরা ভাষায় একজন নারীদেরকে নিয়ে কথা বলা, এবং এই এই আমির হামজা সাহেব দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একেবারে নর্দমায় পরিণত করেছেন, যে সমস্ত কথাবার্তা বলেন, ওয়াজে বসে বসে, তাও আবার। আমার মনে হয় যে জামাত যদি বড় ধরনের কোনো ভুল করে থাকে, এই লোককে সংসদ সদস্য বানিয়ে পার্লামেন্টে পাঠানো। কারণ জামাতের অন্য নেতা কর্মীদের আমি কখনো দেখি নাই যে এরকম অশ্লীল ভাষায় কোনো কথা বলছে কেউ। জামাতের নেতাদের একটা স্ট্যান্ডার্ড আছে, এই এত এত বিলো স্ট্যান্ডার্ড এটা। আমাদের এখানে এই মুহূর্তে জ্বালানি সংকট নিয়ে খুব আলোচনা হচ্ছে। সরকার একদিকে বলছে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু তাতে মানুষের আতঙ্ক খুব একটা কমছে বলে মনে হয় না। আবার অনেকে মজুদ করেছে, সে মজুদদারদেরকে ধরা হচ্ছে, নানা রকম হচ্ছে, এবং এইগুলিকে মোকাবেলার জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপের প্রস্তাব শোনা যাচ্ছে, সেটা হলো যে স্কুলগুলোকে 3 দিন অনলাইনে করবে আর 3 দিন ক্লাস করবে। এটা নিয়েও নানা রকম আপত্তি অনেক তুলেছেন। আমি একটা আজকে সোশ্যাল মিডিয়া, আপনি চোখে পড়েছে কিনা যাই না, একটা ছোট একটা স্টুডেন্ট সেই সংক্রান্ত একটা আপনার বক্তব্য দিলেন, যে আপনি সেটা দেখেছেন? আমি দেখেছি যে বিলিয়ন, সে একটা জি বিলিয়ন জি, ছেলে। তাহলে এটা প্রশ্ন নিয়ে করলো, আপনার একটা রিয়েকশন আপনি বলেন, বাচ্চা যে কথা না বললেন। সে তো খুব একটা বাস্তব কথা বলেছে। আমরা ক্লাসে থাকলে 5টা পাখা চলতো, এখন আমরা 60 জন ছাত্র আছি, 60 জনের বাসায় বাসায় কয়টা লাইট জ্বলতেছে আর ফ্যান জ্বলতেছে, তাহলে চিন্তা করেন। এই জিনিসটা আমাদের মাথায় আসেনি, কারণ তাদের মাথায় কি আসবে, তারা ব্যাংককে যাচ্ছে ইংরেজি শিখতে। তো ব্যাংককে যারা ইংরেজি শিখতে পাঠায়, তাদের কাছ থেকে আপনি কতটা আশা করবেন? তবে জ্বালানি তেলের ব্যাপারে আমাদের আসলে সাশ্রয়ী হতে হবে, এবং যে প্যানিকটা উঠে গেছে সেটা বন্ধ করতে হবে, এবং সরকার যে সমস্ত লোকজন এগুলো মজুদ করছে, এগুলোকে কঠোর একটা সাজা দিতে হবে। এটা একদম মানে এমন সাজা যেটা মানে জিন্দেগি ভর মনে রাখে, এরকম সাজা দিতে হবে। এবং মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে। আমি আমার নিজের ড্রাইভারকে দেখলাম, ওই দিন আমি আসতেছি, বলে যে একটা একটা দীর্ঘ লাইন দেখলাম আমি, সে মহাখালী থেকে শুরু করে একেবারে প্রাইম মিনিস্টার অফিসের কাছাকাছি পর্যন্ত লাইন। সে ওইখানে এসে বলতেছে যে আমরা আমরা কি কিছু ইয়ে নিয়ে যাব, যে তেল নিয়ে যাব। আমি বললাম যে কি কারণে তেল নেবে, তোমার পুরো অর্ধেক তেল আছে এখনো, বুঝছেন, টাঙ্কিতে। কিন্তু এই জি যে তার মাথার মধ্যে এটা ঢুকে গেছে, আমি পাবো কিনা, আমি পাবো কিনা। এইটা আমাদের লোকগুলোর এইটা একটা রোগ হয়েছে ভাই। তেল শেষ হোক তারপরে কিনেন। এখন এই জি এই যে হাঙ্গামা নিজেরা নিজেরা তৈরি করছে, এইসব কারণেই তো মানুষ অস্থির হয়, এবং জ্বালানি তেলের এই এই সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল থেকেও সবচেয়ে বড় বিষয়টা তো আজকে দেখলাম আমি, এলপিজি নাকি ওটাকে কি বলে, যেটা বাসা বাড়িতে যেটা গ্যাস ইউজ করে, জি। সেটার দাম বাড়িয়ে দিয়েছে, এবং হিউজ দাম সিলিন্ডার। বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ।
অনেক। সেটা হিউজ দাম বাড়িয়ে দিচ্ছে সরকারের। সরকারের এইসব বিষয় নিয়ে আমরা, আবার সরকারের এই সমস্ত কার্যক্রম নিয়ে আমরা আশা করি যে বিরোধী দল সংসদে কথা বলবে, কিন্তু না, বিরোধী দলের সংসদে এগুলো নিয়ে কোনো কথা বলছে আমি শুনি নাই। বিরোধী দল হাম টিকা নিয়ে যে এখন এটা মাঠের হাঙ্গামা হচ্ছে, যে শিশুরা মারা যাচ্ছে, সেই নিয়ে কোনো কথা বলে না। কারণ এগুলো নিয়ে কথা বললে আবার ইউনূসের বিপক্ষে চলে যাবে হয়তো, এই জন্য এখন এরা আসল কাজে না গিয়ে নকল কাজ নিয়ে ব্যস্ত হচ্ছে, এবং এটা পার্লামেন্ট থেকে বের হয়ে এখন রাজপথেও যাবে। আগামীকাল তারা রাজপথে নামবেও বলছে। আমি জানি না কত লোকের সাড়া তারা কিন্তু এগুলো যে একটা ফেক আন্দোলন এবং একটা ফেক মানে ইয়ে দেওয়ার, সুড়সুড়ি দেওয়ার চেষ্টা। এবং আপনি দেখেন যে আওয়ামী লীগ ছাড়া যে সংসদ গঠিত হয়েছে, সবার একটা ধারণা ছিল যে এইটা হবে এ টিম আর বি টিম, এটা এক ধরনের ভাই ভাই এটা সংসদ হবে। এখন ভাই ভাই সংসদকে একটা প্রাণবন্ত করার জন্য, দেশকে বুঝানোর জন্য হইতে পারে, এটা একটা গেম হইতে পারে, যে দেশকে বোঝানোর জন্য আমাদের কত বিরোধ দেখো আমরা, কিন্তু বিরোধ কি নিয়ে সেটাই আমি বুঝলাম না। কারণ বিএনপি একবারও বলে নাই যে আমরা আমাদের অঙ্গীকার থেকে সরে যাচ্ছি। ওনারা জি। বলেছেন যে আমরা যা অঙ্গীকার করেছি, জুলাই সনদ যা করেছি সেটাই পূর্ণাঙ্গ বাস্তবায়ন করব। জুলাই সনদের সবচেয়ে জরুরি যে বিষয়টা ছিল যে হত্যাকাণ্ডের গুলো ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে, যারা হত্যা করেছে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এবং কিছু হত্যা করেছে হত্যাকারীদের জেলে আছে, পালিয়ে আছে, আর ভুয়া ভুয়া মামলা করে শত শত লোককে জেলে দিয়ে রাখছে, আর ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে। খুব ভালো, আপনি আচ্ছা, এই যে ইন্ডেমনিটি দিয়েছেন, এই যে সেটা আপনি নিয়ে তো ভুয়া মাথা ভুয়া ব্যথা নাই। মামলার কথা বললেন, আপনি আমাকে এই কথা হ্যাঁ। একটু বলি। যেহেতু ভুয়া ভুয়া মামলার কথা উঠলোই, তাহলে আমি আরো কিছু বলি যে আমাদের এখানে দেখেন অনেক সাংবাদিককে কিন্তু হুম। নানা ধরনের অজুহাতে অথবা ধরলাম অপরাধে মামলা দিয়ে ঢুকে রাখছে। তাদেরকে জামিন হচ্ছে না, তাদের কোনো বিচার কার্য শুরুও হচ্ছে না। বাট আপনি ভাবেন এরকম যে জেলে থাকে তার সংসারটা কিন্তু অস্ত অবস্থা হয়ে যায়। আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন এর মধ্যে আপনার সংসারের মধ্যে কি গেছে, নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন, ওই সময় জানতে পেরেছেন। এই যে হচ্ছে কাজগুলো, এগুলো কতটুকু আসলে প্রয়োজনীয়তা ছিল, যেটা তো ওরা করেছে। এই সরকার তো আসতে আজকে 1.5 মাস 2 মাস হয়ে গেছে, তাহলে এখনো তারা কোনো জামিন পাচ্ছে না। আমি পার্টিকুলার একজন নামই উল্লেখ করতে চাই, এই যে আমাদের শওকত মাহমুদ ভাই, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? উনি কি করেছেন? এখন এইটা এই সরকার আসার পরও শওকত মাহমুদ আমাদের সিনিয়র ভাই, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বড় সাংবাদিক, আমাদের অগ্রজ, প্রেস ক্লাবের অনেকবার সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন। তো ওনাকে কি কারণে আটকে রাখা হয়েছে এখন পর্যন্ত, এটা কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার না। আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন তোলার জন্য। অনেক সাংবাদিককে যে গ্রেপ্তার করেছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। স্বৈরাচারের আমলে তারা দালালি করেছে, এগুলো বলা হয়েছে। ইনক্লুডিং বাবু ভাই, শ্যামল দত্ত, এদেরকে নিয়ে কথা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, তারা যদি দালালি করে থাকে, দালালির মামলা দেন। তাদেরকে কোথাকার কোন হত্যা ভুয়া মামলা দেওয়ার তো কোনো দরকার নাই। শওকত মাহমুদের কথা তো আমি খুবই ব্যথিত। আমাকে যেদিন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, একটা বড় কাহিনী, আমি আমি কতটুকু বলতে পারবো আপনাকে জানি না সময়ের জন্য। আমাকে প্রথম যে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখছি শওকত ভাইকে। ওই রুমে নিয়ে গেছে আমাকে, তো ওই তড়িঘড়ি করে তার ইন্টারোগেশন, মানে যেটা তার জিজ্ঞাসাবাদ যেটা চলতেছিল, জিজ্ঞাসাবাদ ওইখানে ওইখানে শেষ করে আমাকে ওইখানে বসানো হইলো। আর শওকত ভাই ইয়েতে গেলেন। ওই দিন ওই রাতে আমার সাথে তার দেখা হয় নাই। পরবর্তী রাতে তার সাথে আমার দেখা হয়েছে, আমরা একই রুমে ছিলাম। আমি বোধহয় ওনার সাথে 3 দিন, বোধহয় 3 রাত শেয়ার করেছি একসাথে আমরা একই রুমে। পরবর্তীতে আমি আবার একা হয়ে গেছি। তো ওই মামা আমার 5 দিনের রিমান্ড ছিল, সবগুলো মিলে ওইখানে 7 দিন আমাকে থাকতে হয়েছে। যেটা বলছিলাম যে শওকত ভাই আমাকে, আমি বারবার শওকত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, শওকত ভাই কি হতে যাচ্ছে, আমার কি হবে, কোথায় কিভাবে করব, জেল জীবন কি রকম, ওইখানে আমি কাটাবো কি করবে, আমার মেন্টাল মানে এত অবস্থা খারাপ হয়েছে, আমি বিপর্যস্ত অবস্থায়। শওকত ভাই আমাকে আশ্বাস দিচ্ছিলেন যে না আনিস, এটা এইভাবে ভেঙে পড়লে যে হবে না, আপনি মুক্তি পাবেন, এটা নিয়ে চিন্তা করেন না, এগুলো ভুয়া মামলা। মানে উনি আমাকে এই আশ্বাস দিচ্ছিলেন। এবং উনার ব্যাপারে আমি যেটুকু জানলাম, উনি আমাকে যেটা বললেন, উনার মামলা কোনো এক এনায়েত ব্যক্তি আসছিল, সে নাকি এখানে কি এনায়েত বা কোনো একটা নাম, এরকম একটা নাম, সে এসে এখানে সরকার গঠন করতে চাইছে, ইউনূসকে ফেলে দিতে চাইছে। ইউনূসকে ফেলে দিয়ে সে নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে চাচ্ছে। তো আমি বললাম যে সেখানে কেয়ারটেকার না, মানে এই জাতীয় একটা গভর্নমেন্ট করতে চাইছিল অন্তর্বর্তীকালীন। মানে তো আমি বললাম যে সেখানে আপনার ভূমিকা কি? তো বলে যে আমি তার সাথে আমার কোনো কথাই হয় নাই। আমার ভূমিকা, আমাকে বলতেছে তার কাছে একটা তালিকা পেয়েছে, সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে আমার নাম পেয়েছে। তো আমি বললাম যে
তো উনি বললো যে আমি বললাম তাকে, তাহলে ওদেরকে যারা জিজ্ঞাসাবাদ করছে, তাহলে আমাকে তথ্য উপদেষ্টা করতে চাইছে, বাকি উপদেষ্টা তো আছে, তাহলে ওরা কই? ওদেরকে আনেন। আর আমার নাম কোনো একজনে লিখে রাখলো, তাহলে আমি কি তথ্য উপদেষ্টা হয়ে গেলাম? আমার নাম তো যে যে কেউ যে শখের বশে কেউ লিখতেই পারে। সে একই একই কাণ্ড ঘটেছে আরেকজন সাংবাদিকের জন্য, তার নাম আজহার আজহার মাহমুদ। হ্যাঁ, তাকেও এই একই মামলায় নিয়েছে। ঠিক আছে, তারা মামলা নিয়েছে, সেখানে তারা ফাইট করে ইয়ে পাচ্ছে, জামিন পাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা তাদের জামিনও গন্ডগোল দেখিয়ে দিয়েছে। শওকত ভাইকে এখন আরেকটা মামলা দিয়েছে, সেটা হচ্ছে ইয়ে এই পান্না এবং ওই যে মন্ত্রী আপনার ইয়ে ছিল যে সিদ্দিকী সাহেব, হ্যাঁ, সব সবাইকে যে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে আবু আলম শহীদ কেন ছিল এটা? আবু আলম শহীদ খান ছিলেন যে মামলা দিয়েছিল, এখন ওনাকে মামলা দিয়েছে, উনি ওখানে জানও নাই। তা আমার মনে হয় যে এই একটা আপনি যেটা বলছিলেন, আমি তো জেলে গিয়ে বুঝেছি, জেলে এক যে ব্যক্তিকে পাঠানো হয়, আসলে উনি জেল খাটেন না, ওনার পুরো পরিবার জেল খাটেন। রাইট, ওনার রাইট। ফ্যামিলিতে কি বিপর্যয় হয়, যারা জেলে গেছে, যাদের ফ্যামিলি জেলে কোনোদিন অভিজ্ঞতা হয়েছে, শুধুমাত্র তারাই জানে। এখনো যে হাজার হাজার মানুষ জেলে আছে, তাদের ফ্যামিলি জানে তারা তারা কি ধরনের নির্যাতনের মধ্যে যাচ্ছে, এবং ভুয়া মামলার মধ্য দিয়ে যে যেভাবে যাচ্ছে। এক একটা শহীদ শহীদের মামলা, এক একটা 700-800 লোককে মামলাতে জড়িয়ে দেওয়া হয়েছে এরা খুনি বলে। 700-800 লোক একজন শহীদ জুলাই যোদ্ধাকে হত্যা করে। এই যে ভুয়া মামলা ইউনূস দিয়ে গেছে, আসিফ নজরুল দিয়ে গেছে, এটার খেসারত আসিফ নজরুলের একটা ভিডিও তো খুব ভাইরাল, হায় আল্লাহ আমি যদি মন্ত্রী হতাম কি করে ফেলতাম, যে মানুষ কিভাবে এটা করে, মানুষের দোয়া পাইতাম। এই সারা জীবন মানুষের বদদোয়া পাবে আসিফ নজরুল যেটা করে গেছে। ওর উপর যা লানত পড়বে মানুষের, এই মানুষগুলা যেগুলোকে বিনা বিচারে সে জেলে রেখেছিল, এবং যাদের জামিন হওয়ার প্রেক্ষিতেও সে গালাগালি করেছিল বিচারকদের, যে মানে বিচারকরা কিভাবে, মানে গালাগালি মানে গালাগালি ওই অর্থে না, ভৎসনা করেছে, এরা কিভাবে জামিন দিয়ে দিচ্ছে, আমরা দেখবো এই জাতীয় কথাবার্তা। তো একজন আইনমন্ত্রী হয়ে সে এগুলো বলেছে, এবং সে আবার আল্লাহর কাছে বলছিল তাকে সেবা করা দেবে না, তাকে যে সেবা করতে দিয়েছে আল্লাহ, সে কি করে গেছে এটা জাতিতে এখন দেখলো। তো আমি মনে করি যে যারা এই ভুয়া মামলায় জড়িত আছে, শওকত মাহমুদ সহ অন্যদের ব্যাপারগুলো পর্যালোচনা করা দরকার। বিশেষ করে শওকত ভাইয়েরটা করা উচিত। আমি শওকত ভাইকে আরো জিজ্ঞেস করেছিলাম কেন আপনাকে এই মামলায় জড়ানো হলো। শওকত ভাই আমাকে যেটা বললেন, সেটা জাতীয়তাবাদী সাংবাদিকদের সঙ্গে ওনার বিরোধ চলছিল, প্রেস ক্লাব ইলেকশন নিয়ে বিরোধ চলছিল, এবং প্রেস ক্লাবে ওনার একটা বিশেষ ভূমিকা থাকে সবসময় নির্বাচনে, কারণ উনি প্রেস ক্লাবের একাধিক সময় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন। তো ওইসব কারণে জাতীয়তাবাদী সাংবাদিকদের মধ্যে একটা বিরোধে তাকে এখানে বলির পাঠা বানানো হয়েছে। আমি আমি বলবো যে তার মামলাগুলো পর্যালোচনা করা উচিত। এবং তার মেয়ে রিসেন্টলি আমাকে কল করেছিলেন, উনি বলছিলেন যে আব্বা বলেছেন, উনি কিন্তু হার্টের রোগী, উনি ওনার অপারেশন করানো রোগী, ওপেন হার্ট করা রোগী। তো এরকম একটা লোককে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এবং উনি তো ডিভিশন প্রাপ্ত না, নন ডিভিশন অবস্থায় জেলে জেলে ঘুরছেন, এই অবস্থায় ওনাকে মুক্তি দেওয়া দরকার। কারণ ওই ওনার মেয়ে যেটা বলছে আব্বা বলেছেন তারা যদি কেউ চায় আমি রাজনীতি করব না, আমি ওই মুসলেখাও দিতে রাজি আছি, আমি জেলে মরতে চাই না। আমি আর কি বলবো, এর থেকে করুণ কাহিনী আমার মনে হয় নাই। শওকত ভাই, আপনি বলছিলেন আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের, আপনার আমার দুজনেরই জার্নালিজম ডিপার্টমেন্টের বড় ভাই, উনি রাজনীতি করেছেন, উনার রাজনীতিকে আমি কোনোদিনও সাপোর্ট মানে সাপোর্ট করি না, উনি উনার মতে ছিলেন। আমি কারো রাজনীতি সাপোর্ট করি না, সাংবাদিকদের রাজনীতিতে আমি বিশ্বাসী না, আপনি জানেন সেটা। তো উনি উনার রাজনীতি করেছেন, উনার খেয়াল। এখন যদি উনি বলেন যে না আমি আর রাজনীতি করব না, এখন উনি এই আবেদনের পরে তো আমার মনে হয় না যে তার প্রতি নির্দয় হওয়া উচিত কারো। তাছাড়া যে সরকার তাকে যে কারণে নিয়েছিল, সেই কারণ এবং সেই সরকার কোনটাই তো নাই। কাজে এই সরকারের আমার মনে হয় এই সরকারের এখন প্রমাণ করার সময় এসেছে যে সাংবাদিকদের প্রতি তাদের কি ধরনের মনোভাব। আমি আলোচনা শেষ করব, শেষের আগে একটা প্রশ্ন করার আসলে কৌতূহল আমি দমন করতে পারছি না। আমি জানি না আপনি কি জবাব দেবেন। আমাদের একজন বিশিষ্ট টক শো তারকা ইদানিং হয়েছেন, আজকাল উঠে এসেছেন। তিনি একটা কথা বলেছেন একটা টক শোতে, যে ৭১-এ মানচিত্র ও পতাকা পেলেও স্বাধীনতা পাইনি, স্বাধীনতা পেয়েছি ২৪-এ। এই ভদ্রলোক হলেন ব্যারিস্টার শাহরিয়ার। আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন, তার এই মন্তব্যের ভেরি আনফরচুনেট যে শাহরিয়ার মতো লোককে নিয়ে আমার কথা বলতে হবে। এও তো মানে
যত টক শোতে গেছে আমার সাথে 2-3টাতে ছিল, আমি দেখেছি হাউ কাউ করে চিৎকার দেয়। আমি জিজ্ঞেস করি, ভাই চিৎকার দাও কেন তুমি? এমনি কথা বলো, খামাখা বলো যে এগুলো খায় লোকে। তো শাহরিয়ারকে খাচ্ছে, এখন এই জন্য টেলিভিশন গুলো নিয়ে যায়। একে নিয়ে কথা বলার কোনো রুচি হয় না আমার, এবং ওর সাথে আমি টক শোতে বসবো না। আমি কয়েকবার আমাকে রিকোয়েস্ট করেছে, আমি বলছি না, আমি এইসব মেন্টাল মেন্টাল লোকজনের সাথে আমার টক শোতে বসার কোনো ইচ্ছা নাই। এবং যে বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা স্বাধীনতা বিরোধী, এদের সঙ্গে তো বসার প্রশ্নই আসে না। আর তার মতামত থাকতে পারে, সে আমার ভিন্ন মতের হতে পারে, সেটা তো অন্য বিষয়, কিন্তু বাংলাদেশকে তো বিশ্বাস করে না। সেই যেই দলের আজকে ওকালতি করছে যে, আপনি দেখেন জাতীয় সঙ্গীত বাজে এই সংসদে বসে থাকে, সে যাদেরকে যাদেরকে মুরব্বী মানে, যাদের কথা বলছে, এরা এরা বসে থাকে না, জাতীয় সঙ্গীত বাজছে, আপনি দেখেন নাই? বুঝতেছি। প্রথম তারপরে ম্যাডাম ছিলাম, এরা, হ্যাঁ, আমি ওখানে ছিলাম, আমি ওখানে আমন্ত্রিত ছিলাম। ও আপনি আমন্ত্রিত হয়ে দেখে এসেছেন, আমি তো দেখলাম। এরা 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 ভণ্ডামি করে শহীদ মিনারে যায়, স্মৃতিসৌধে যায়, তাদেরকে জিজ্ঞেস করে কেমন এসেছেন, এরা স্বীকার করে না যে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি, বললো রীতি অনুযায়ী এসেছি। তো এদেরকে নিয়ে কি কথা বলবো? এরা তো প্রকাশ্য মানে স্বাধীনতা বিরোধী। এরা নিজেরা নিজেদের কার্যক্রমে বলছে এরা জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, এরা সংবিধানে বিশ্বাস করে না, সংবিধান ছুড়ে ফেলে দিতে চায়, 72-এর সংবিধানে ওদের গা জ্বালা পড়া করে। তো আমার মনে হচ্ছে যে আমাদের আরো আনফরচুনেট যে আমরা সাংবাদিক হিসেবে আসলে সরকারি দলকেই সমালোচনা করার কথা, আমাদের সরকারি দলকে আমাদের কোশ্চেন করবো, এটাই নিয়ম, কিন্তু আমরা মানে এমন একটা বিরোধী দল পাইছি যে তারে নিয়েও আমাদের সমালোচনা করতে হচ্ছে। আমাদের আসলে আর জায়গাই নাই যে কারোর সাপোর্ট করব, যে এই আমাদের একটা ভরসা হতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীর এই বিশ্লেষণ। আনিস আলমগীর অনেকদিন পরেই আমাদের এখানে পেলাম ওনাকে। ওনার জেল থেকে মুক্তি পাওয়ার পর মাত্র একবার এসেছিলেন, আর আজকে আমরা আশা করি এরপর থেকে প্রতি শুক্রবার নিয়মিত ওনাকে আমরা পাবো। আপনারা ভালো থাকবেন। ওনার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাবেন, সেই প্রশ্নগুলো নিয়ে আগামী পর্বে ওনার সঙ্গে কথা বলবো। আল্লাহ হাফিজ।